এদিকে দেশে ফিরতে হিরেক বাংলাদেশিদের কলকাতার মার্কুই স্ট্রিট, সেখান থেকে তারা দেশে ফিরতে চান। বাস পরিষেবা চালু হয়েছে, পেট্রাপোল সীমান্ত পর্যন্ত বাস পরিষেবা দেওয়া হবে। মার্কুই স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। আমি রুমকি কাছে চলে যাওয়ার চেষ্টা করবো। রুমকি, মার্কুই স্ট্রিটে যারা রয়েছেন বাংলাদেশিরা, তারা দেশে ফিরতে চান, এখন ঠিক কি চাইছেন তারা? তাদের দেশ, তাদের মাটি যেভাবে জ্বলছে সেটা দেখে তারা কতটা কষ্ট পাচ্ছেন? একেবারে সমাজে আমরা কথা বলেছিলাম এখানকার বহু নাগরিক, যারা বাংলাদেশের নাগরিক যারা এখানে ছিলেন, এবং এই মুহূর্তে তারা তড়িঘড়ি ফেরার চেষ্টা করছেন। তার কারণ যে পরিস্থিতি রয়েছে তা যাতে পরবর্তীকালে আরো খারাপ না হয়, মানে তারা যাতে এখানে আটকে না পড়েন, সেই কারণে তারা তড়িঘড়ি ফেরার চেষ্টা করছেন। বহু নাগরিক ইতিমধ্যেই বাংলাদেশের একটি বাস সীমান্তের, পেট্রাপোল সীমান্তের একটি বাস বেরিয়ে গিয়েছে, যাদের গন্তব্য কিন্তু ঢাকা, কারোর বা টাঙ্গাইল। এখানে আরো বেশ কয়েকজন রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনি কোথাকার বাসিন্দা? আমি ঢাকা বাংলাদেশ থেকে আসছি। আপনারা ফিরবেন, আজকে ফিরবেন? আমার তো ফেরার কথা ছিল গতকালকে, কিন্তু বাস চলার না কারণে আমি ফিরতে পারি নাই। তো আমি ফেরার জন্য ওদের আগ্রহ হয়েছে, আমার টিকিট কনফার্ম করা হয়ে গেছিল, কিন্তু গতকালকে যাওয়ার কথা ছিল, যাইতে পারি না। আজকে যাওয়ার কথা ছিল, তাও যেতে পারি না। এখন কবে যেতে পারবো আমি জানি না। আজ থেকে বাস পরিষেবা চালু হয়েছে, এখান থেকে একটি বাস গেল পেট্রাপোল সীমান্ত পর্যন্ত, ঢাকা পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে। ও আলহামদুলিল্লাহ, তাহলে আমি কালকে সকালে যাব। আমি সোয়া কাউন্টারে টিকিট কাটছি, আমি এখন কাউন্টারে যাচ্ছি ওখানে টিকিটটা কনফার্ম করার জন্য, যাতে আমি কালকে যেতে পারি আর কি। আপনার পরিবারের কি স্থিতি? আপনার পরিবার তো ঢাকায় থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার খুব ভালো আছে, কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি কিছু বিশৃঙ্খলা তারা এই কাজগুলি করছে, যারা এই লুটপাট ভাঙচুর, এরা কোনো দলের না, এরা দেশপ্রেমের না, এরা হলো মানে বাংলাদেশে কিছু উচ্ছৃঙ্খল গ্রুপ আছে, যখন যে দল থাকে ওই দলকে ছত্রছায়ায় তারা এই কর্মকাণ্ড করে বেড়া। ঠিক আছে, তারা মূলত কোনো দলের না, তারা দুষ্কৃত, তারা কোনো দেশপ্রেম বলতে তাদের কিছু নাই। তারপরে গতকালকে যেটা হয়েছে অপ্রত্যাশিত, তবে মানে আসলে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আসলে অনেক কথা আমি আপনাদের সামনে বলতে পারতেছি না। আপনাকে একটা জিনিস জানতে চাইবো যে আপনার পরিবার তো ওখানে রয়েছে, এই পরিস্থিতি রয়েছে, উত্তপ্ত পরিস্থিতি, সেই জায়গায় আপনি ফিরছেন, ভয় লাগছে না? আমি এখন বাংলাদেশে ফিরতে আমার ভয় লাগতেছে না, যেটা সত্য কথা, আমার ভয় লাগতেছে না। আমি চাচ্ছি শুধু এখন ইন্ডিয়াতে ক্রস করে বাংলাদেশে যেতে পারলে আলহামদুলিল্লাহ। আজকে থেকে সমস্ত স্কুল কলেজ সবকিছু খোলা আছে, এখন ওখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, যতটুকু আছে আজকে দুপুরের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে তারা আশা করছেন যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমি আরো একজন বেশি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি ঢাকা কেরানীগঞ্জে যাব। আপনি কবে এসেছেন এখানে? আমি 3 তারিখে আসছি। কি কারণে এসেছেন? আর ট্রাভেল করতে আসছি। ঘুরতে যাবেন? হ্যাঁ। আচ্ছা, কলকাতা থেকে কাশ্মীর যাব। তো দেশের এই পরিস্থিতির কারণে আমাদের হুট করে ব্যাক করতে হচ্ছে, যেহেতু আমার অনেক ফ্যামিলির লোকজন আইনি পর্যায়ে আছে, তো তাদের জন্য টেনশন হচ্ছে। আর এই পরিস্থিতি আর যদি একেবারে আটকে দেয়, আমরা এই পার থেকে যাওয়ার মতো তো কোনো অপশন নাই, সো চলেই যেতে হবে। তো কালকে আমরা এয়ার ইন্ডিগোর টিকিট কাটছি 2:50-এ, বাট আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা তো অনেক টেন্সে আছি কিভাবে আমরা যাব। এখন বাসের টিকিট অ্যাভেলেবেল পাচ্ছি না। এখন এটা নিয়ে আপনারা কি বাসের জন্য কথা বলেছিলেন? হ্যাঁ, বাসের জন্য এখন কথা বলতেছি, মানে গ্রিন লাইনে গেলাম, ড্রেস ট্রাভেলসে গেলাম, তারা বলতেছে কালকে টিকিট। আর আমরা বলছি বর্ডার ক্রস করতে দিচ্ছে কিনা, এটাও আমাদের একটা টেনশনের বিষয়, এটাও তেমন কোনো খোঁজ পাচ্ছি না। এই মুহূর্তে মানে আপনি কতদিনে থাকার জন্য এসেছিলেন? ভিসা বৈধ কাগজপত্র কতদিনের ছিল? আমার 19 আগস্ট তারিখ পর্যন্ত। আমরা আরো স্টে করতাম, মানে আরো কয়েকদিন থাকার ইচ্ছে ছিল, বাট এই পরিস্থিতির কারণে এখন আমাদের পুরোটাই মানে বেঁচতে গেছে। ঢাকাতে আপনার বাড়ি, সেখানে আপনার পরিবার রুমকি, বুঝতে পারা যাচ্ছে আমার পরিবার ভালো আছে। একরকম পরিকল্পনা করে এসেছিলেন, কিন্তু পরিকল্পনা ভেস্তে যাচ্ছে যে পরিস্থিতি রয়েছে তার জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে আমরা চাইবো নিজেদের মাটিতে শান্তিতে তারা ফিরে যান, তারা ভালো থাকুন। বর্তমানে ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, আর এর মাঝে দেশে ফেরার হিড়িক বাংলাদেশিদের, ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের ভিড়। বন্ধ রয়েছে ঢাকা কলকাতার সমস্ত ট্রেন। গেদে লোকাল ধরতে এবার বাংলাদেশিদের ভিড়। দেশে ফিরতে শিয়ালদায় বাংলাদেশিদের ভিড়, কেননা তারা গেদে লোকাল ধরতে চাইছেন। এই মুহূর্তে ঢাকার সঙ্গে প্রায়
পশ্চিমবঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ, কেননা মৈত্রী এক্সপ্রেস একের পর এক এক্সপ্রেস বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আর এর মাঝেই গেদে পৌঁছানোর জন্য ভিড় করছেন বাংলাদেশিরা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ কান্তি মণ্ডল। পলাশ, এই মুহূর্তে গেদার কি পরিস্থিতি? কেননা আমরা দেখতে পাচ্ছি শিয়ালদাতে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা ভিড় করছেন তারা গেদে পৌঁছানোর জন্য। তুমি গেদেতে রয়েছো, সেখানকার কি ছবি ধরা পড়ছে? একদমই, যেটা দেখো বর্তমান যেটা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে রেল যোগাযোগ সেটা আপাতত বন্ধ। অর্থাৎ এই গেদের পর্যন্ত কি করছে, যারা বাংলাদেশি মানুষজন তারা শিয়ালদাহ থেকে সোজা চলে আসছে গেদের সীমান্তে, গেদের সীমান্ত থেকে এসে তারা চলে যাচ্ছে বাংলাদেশে। এটা খুব সোজা পথে, কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু সম্পূর্ণ ভিতুর জার্নি, ভয়ের জার্নি। তার কারণ নিজের মাতৃভূমিতে ফিরতে আতঙ্কে গলা কেঁপে উঠছে। একটু আগে ময়ূক যেটা বলছিল যে বাংলাদেশের বিজেপি তারা ওখান থেকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। সকালবেলায় 6টি থানাতে অস্ত্রাগার লুট হয়েছে। আমি একবারে সরাসরি বাংলাদেশের থেকে ভারতের চিকিৎসা করতে আসা এক মহিলা, তার সঙ্গে একবার জানবো কতটা আতঙ্কে বাড়ি ফেরা। আমরা বুঝতে পারছি না ওখানে কি হচ্ছে। আতঙ্কের মধ্যে আতঙ্কে আছি যে রাস্তায় কি হয় না হয়, এটার জন্য আমরা খুবই আতঙ্কে আছি। অনেকখানি জার্নি আমার, রাজশাহীতে যাব, ইয়ে থেকে দর্শনা থেকে রাজশাহী অনেকখানি দূরে। কিভাবে যাব, কি অবস্থায় পড়বো আমরা বলতে পারছি না আসলে। এখন পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা কি পরিস্থিতিতে আছে বা কিভাবে যাবে? হ্যাঁ, আমার আব্বার সঙ্গে কথা হলো, আব্বা বললো টেনশন নেই, চলে আসো, গাড়ি পেলে গাড়ি চলে যাবে, অসুবিধা নেই, এটাই বলছে। আজকে তো ওখান থেকে কারফিউটা শিথিল করা হয়েছে, তারপর আবার নতুন করে উত্তেজনা হচ্ছে, বর্ডার সিকিউরিটিতে যারা আছে তারা সব ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাহলে আপনারা যে ফিরবেন সেটা কতটা সুখকর? এখন আমরা তো এ পাশে আছি, ও পাশে কি হচ্ছে জানি না, বুঝতে পারছি না। তবে আমি রাজশাহীতে আমার আব্বার সঙ্গে কথা হলো, আব্বা বললেন যে এখন তেমন ঝামেলা নেই, তোমরা চলে আসতে পারবা। কিন্তু আজকে সকাল থেকে পরিস্থিতি আবার উত্তপ্ত হচ্ছে, বারংবার বিভিন্ন রকম বিক্ষিপ্ত যে ঘটনা সেই খবরগুলো ছুটে আসছে। তারপরেও তার যেই দেশের প্রধানমন্ত্রী, তাকে অন্যত্র গা ঢাকা দিতে হয়েছে, সেখানে আপনারা কতটা নিরাপদ? জনসাধারণ তো আসলে নিরাপদ এখন অবশ্য আর্মিতে ইয়ে আছে, এখন কতটা নিরাপদ বলতে পারছি না এখান থেকে আমরা। একদমই, দেখো যেটা বোঝালেন উনি যে ঠিক মতো বাড়ির সঙ্গে যোগাযোগ হচ্ছে না, কারণ বাংলাদেশের ঠিক মতো টেলিফোন যোগাযোগ নেই বা বিভিন্ন নেটওয়ার্ক সমস্যা, যার ফলে এনার আব্বার সঙ্গে অর্থাৎ বাবার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে। চিকিৎসা করাতে এসেছিল ভারতবর্ষে এবং এখান থেকে চিকিৎসা করে এই যে আমি গেদের সীমান্তে দাঁড়িয়ে আছি, ঠিক এই যে লেখা আছে বাংলাদেশ যাইবার পথ, এক্সকিউজ মি স্যার, এই যে লেখা আছে বাংলাদেশ যাইবার পথ, অর্থাৎ এইখান দিয়েই কিন্তু প্রত্যেকটা লোককে, ওই যে আমার ভিডিও জার্নালিস্ট কাজল একটু দেখাও, ওই যে দেখো দেখা যাচ্ছে উনি বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে। অর্থাৎ কিনা প্রত্যেকেই একটা মুখে আতঙ্কের ছাপ নিয়ে, প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে কিন্তু তাদের দেশে ফিরতে হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের যে অগ্নিগর্ভ অবস্থা, আমি আরেকটু বেশি করে দেখাতে বলবো, এই দিকেও কিন্তু বিএসএফ এর নজরদারি চলছে, কারণ যে সমস্ত যাত্রীরা ট্রেনে করে গেদে পর্যন্ত আসছে, আসার পর এইখানে বিএসএফ ক্যাম্পে তাদের প্রত্যেকটা পাসপোর্ট ভিসা চেক আপ হচ্ছে, হওয়ার পর প্রত্যেকের সমস্ত সাইন আউট করার পর তারপরে কিন্তু বাংলাদেশ বোঝাই যাচ্ছে এমনই বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, তারা নিজেদের দেশে ফিরতে ভয় পাচ্ছেন, আতঙ্কের ছবিটা স্পষ্ট। অনেক ধন্যবাদ। সরাসরি গেদে সীমান্ত থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ কান্তি মণ্ডল। শুরুতেই আমরা বাংলাদেশের খবর দিকে নজর রাখছি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি আমরা, বাংলাদেশে এবার সংসদ ভাঙার হুঁশিয়ারি ছাত্র সমন্বয়ের। হাসিনার আমলে নির্বাচিত সংসদকে অস্বীকার করছে ছাত্ররা। দুপুর 3টের মধ্যে এবার সংসদ ভাঙার হুঁশিয়ারি। সংসদ না ভাঙলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হলো। অর্থাৎ একের পর এক যে সমস্ত শিল্প থেকে শুরু করে যে সমস্ত সরকারি ভবন রয়েছে, সমস্ত কিছুকে একের পর এক ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। এবার সেখান থেকে বাদ যাচ্ছে না সংসদও। বাংলাদেশে এবার সংসদ ভাঙার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আর সেই সংসদ ভাঙার হুঁশিয়ারি কাদের? না, ছাত্র সমন্বয়ের। হাসিনার আমলে নির্বাচিত যে সংসদ, সেই সংসদকে অস্বীকার করছে ছাত্ররা। দুপুর 3টের মধ্যে সংসদ ভাঙার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ছাত্রদের তরফ থেকে। আর সংসদ না ভাঙলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে তাদের থেকে। গণ অভ্যুত্থানের পরও
সেখানে দেখা যাচ্ছে যে এবারে এই সংসদ যে বিলুপ্ত করা হয়নি এবং সেখানে এবার সংসদ বিলুপ্ত করতে চাইছে এই আন্দোলনকারীরা। তাই সমস্ত রকমভাবে তারা সেদিকেই ঝাঁপিয়ে পড়ছে। একের পর এক স্থাপত্য, ভাস্কর্য থেকে শুরু করে সরকারি ভবন প্রত্যেকটা জায়গায় হামলা চালাচ্ছে এই আন্দোলনকারীরা, যারা আদতে ছাত্র নাকি ছাত্রদের মাঝখানে বেশ কিছু তাদের স্বার্থসিদ্ধি করার জন্য অন্য কোনো কেউ রাজনীতিবিদ বা অন্য কেউ রয়েছে কিনা, যে প্রশ্ন বারবার করে যাচ্ছে বিরোধীরা। একই সঙ্গে যে সমস্ত প্রশ্ন করা হচ্ছে, যে সমস্ত প্রশ্নগুলো উঠছে অন্তত প্রাসঙ্গিকতার বিচারে, সেইখানে দেখা যাচ্ছে এবারে আন্দোলনের যেমন থামার কোনো নাম নেই। একের পর এক জায়গা অরাজকতা চলছে, ধ্বংস চলছে, হামলা চলছে। আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আপনারা পরিষ্কার শুনলেন আন্দোলনকারীদের মুখ থেকে তাদের বক্তব্য। পরিষ্কার একটা থ্রেড যেন দেওয়া হচ্ছে, একটা হুঁশিয়ারি, প্রচ্ছন্নটা হুঁশিয়ারি দেওয়া হলো যে দুপুর 3টের মধ্যে সমস্ত কিছু তাদের দাবি দেওয়া এবং সমস্ত কিছু যেগুলো মানতে হবে। এবং আর কি দাবি দেওয়া রয়েছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন, কারণ যেখানে একের পরে সমস্তকে ধ্বংস করছে, এবার সংসদ ভরার হুঁশিয়ারি ছাত্রদের তরফ থেকে। আর এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদের সামনে। রাজ্যসভায় সেখানে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুপুর 2:30 নাগাদ বক্তব্য রাখবেন তিনি, আর লোকসভায় 3:30 নাগাদ বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজ্যসভায় বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, একই সঙ্গে লোকসভাতেও বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুপুর 2:30 নাগাদ রাজ্যসভায় বক্তব্য রাখবেন এবং লোকসভায় 3:30 নাগাদ বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর, যেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এদেশ, সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ঠিক সেই জায়গা থেকে দেখা যাচ্ছে একের পর এক বৈঠক। সকালবেলায় সর্বদলীয় বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত সামনে আসে এবং তারপর এই খবর পাওয়া যাচ্ছে যেখানে আজই রাজ্যসভায় বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাছ থেকে সমস্ত রকম ইনফরমেশন, তথ্য নিয়েছিলেন বাংলাদেশ সম্পর্কিত। আর ঠিক সেই জায়গায় এবার জানা যাচ্ছে যে আজকে দুপুর 2:30-তে রাজ্যসভায় বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেই বক্তব্যে কি উঠে আসে, কোন কোন প্রসঙ্গ উঠে আসে, ভারতের অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে বাংলাদেশ নিয়ে, অবশ্যই সেদিকে নজর থাকবে। একদিকে রাজ্যসভায়, অন্যদিকে লোকসভায় বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী।